ডেলাওয়ারের উইলমিংটন হাসপাতালে বন্দুক হামলায় একজন নিহত এবং আরেকজন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মঙ্গলবার বিকেল 3:30টার দিকে এই ঘটনা ঘটে। খবর পাওয়ার পরপরই ডেলাওয়ার স্টেট পুলিশ, উইলমিংটন পুলিশ এবং নিউ ক্যাসল কাউন্টি পুলিশের সদস্যরা হাসপাতালে অবস্থান নেয়। ঘটনার পর পুরো হাসপাতাল লকডাউন করে দেওয়া হয়। উইলমিংটন পুলিশ বিভাগের প্রধান প্রশাসনিক কর্মকর্তা ডেভিড কারাস জানান, পরিস্থিতি এখনও পরিবর্তনশীল এবং তদন্ত অব্যাহত রয়েছে। হামলার কারণ ও বিস্তারিত জানতে কাজ করছে পুলিশ। সবশেষ তথ্য অনুযায়ী হামলাকারী পলাতক। ডেলাওয়ারের উইলমিংটন হাসপাতালের অন্যান্য দিনের মতোই স্বাভাবিক কার্যক্রম চলছিল। রোগী, চিকিৎসক ও কর্মীদের উপস্থিতির মধ্যেই মঙ্গলবার বিকেল 3:30টার দিকে হঠাৎ গুলির ঘটনা ঘটে। মুহূর্তেই হাসপাতাল জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গুলির খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পৌঁছায় ডেলাওয়ার স্টেট পুলিশ, উইলমিংটন পুলিশ ও নিউ ক্যাসল কাউন্টি পুলিশ। নিরাপত্তার স্বার্থে পুরো হাসপাতাল লকডাউন করে দেওয়া হয়। পরে হাসপাতালের কর্মী, রোগী ও দর্শনার্থীদের ধাপে ধাপে নিরাপদে বাইরে বের করে আনা হয়। হাসপাতালের কর্মীরা জানান, গুলি শব্দ শুনে তারা আতঙ্কিত হয়ে পড়েন। একজন প্রত্যক্ষদর্শী জানান, শব্দটি প্রথমে 4 জুলাইয়ের স্বাধীনতা দিবসের আতশবাজির মতো মনে হয়েছিল। পরে জরুরি বিভাগের কাছ থেকে দ্রুত নিরাপদ স্থানে চলে যান তিনি। উইলমিংটন পুলিশ বিভাগের প্রধান প্রশাসনিক কর্মকর্তা ডেভিড কারাস জানান, হাসপাতালের ওয়েস্ট 14th স্ট্রিটের 500তম ব্লক এলাকার গুলির ঘটনা ঘটে। খবর পেয়ে কর্মকর্তারা সেখানে গিয়ে 2 জন গুলিবিদ্ধ ব্যক্তিকে উদ্ধার করেন। তদন্ত চলমান থাকায় স্থানীয়দের আপাতত ওই এলাকা এড়িয়ে চলার অনুরোধ জানিয়েছে পুলিশ। So at about 3:30 this afternoon, Wilmington police officers were dispatched to the Wilmington Hospital, which is in the 500 block of West 14th Street, in reference to a shooting incident that occurred. Officers arriving have located. সংবাদ সম্মেলনে উইলমিংটন পুলিশের প্রধান উইলফ্রেডো ক্যাম্পাসও জানান, সন্দেহভাজন ব্যক্তিকে চিহ্নিত করা হয়েছে, তবে তদন্তের স্বার্থে হামলাকারী ও হতাহতদের পরিচয় প্রকাশ করা হয়নি। হাসপাতালের রোগী নির্দেশক ব্রায়ান পেফার জানান, তিনি একজন আহত ব্যক্তিকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতাল থেকে বের করে নিয়ে যেতে দেখেছেন। জরুরি বিভাগের কাছে থাকার সময় গুলি শব্দ শুনেছেন বলেও জানান তিনি। Pretty scary. You know, I've never been a part of anything like that. I can only imagine the people that were like right there. It happened on the ground floor. So. ব্রায়ান পেফার আরো বলেন, স্কুল কিংবা হাসপাতালের মতো জায়গায় এমন ঘটনা কখনোই প্রত্যাশিত নয়। ঘটনার পর পুরো হাসপাতাল জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে বলেও জানান তিনি। রোগীর সঙ্গে থাকা একজন গাইড জানান, জরুরি বিভাগে অবস্থানের সময় তিনি গুলির শব্দ শুনতে পান, তবে ঘটনাটি নিচতলায় ঘটেছে বলে জানান তিনি। ঘটনার পর থেকে হাসপাতাল এলাকায় কড়া নিরাপত্তা জারি করা হয়েছে। হাসপাতালের বাইরে বিপুল সংখ্যক পুলিশ, FBI এবং হোমল্যান্ড সিকিউরিটির সদস্যরা অবস্থান নিয়েছেন। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পুরো এলাকা নজরদারির আওতায় রাখা হবে। ইরানের পারমাণবিক অস্ত্র অর্জনের পথ বন্ধ করাই নতুন সমঝোতা চুক্তির প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার ফ্রান্সের এভিয়ানে ইউনাইটেড আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠকে তিনি বলেন, চুক্তির শর্তগুলোতে এ বিষয়ে শক্ত নিশ্চয়তা রাখা হয়েছে। বিস্তারিত তথ্য দ্রুত প্রকাশ করা হবে বলেও জানান তিনি। এদিকে লেবাননে সামরিক পদক্ষেপ নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ট্রাম্প। শিল্পোন্নত 7 শীর্ষ দেশের জোট G7 এর সম্মেলনে অংশ নিতে সোমবার ফ্রান্স সফরে যান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্মেলনের ফাঁকে মঙ্গলবার ইউনাইটেড আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করেন তিনি। এই সময় ইরানের সাথে আমেরিকার চুক্তির প্রসঙ্গে ট্রাম্প বলেন, ভালো কিছু ঘটতে শুরু করেছে। শুক্রবার থেকে পুরোদমে হরমুজ প্রণালীতে জাহাজ চলবে। And good things are happening. The ships are starting to move now. We're going to have it fully open by Friday. তিনি জানান, শিগগিরই চুক্তির বিস্তারিত প্রকাশ করা হবে। চুক্তি অনুযায়ী ইরান কখনোই পারমাণবিক অস্ত্র পাবে না বলেও জানান তিনি। 99.9% তার চাওয়া অনুযায়ী চুক্তি হয়েছে বলেও দাবি করেন প্রেসিডেন্ট। I'll probably have a press conference and read it to you word by word so that the press covers it accurately. এর আগে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সাথেও বৈঠক করেন ট্রাম্প। ইরানের সঙ্গে চুক্তির আগ মুহূর্তে লেবাননে ইসরায়েলে হামলার অসন্তোষ জানান তিনি। ইসরায়েলের এমন ভূমিকা চুক্তির উপর নেতিবাচক প্রভাব ফেলছে দাবি করে দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান প্রেসিডেন্ট। I've had a great relationship with Bibi, but now Bibi has to be more responsible with respect to Lebanon. আমেরিকার সহযোগিতা ও তার হস্তক্ষেপ ছাড়া ইসরায়েল টিকে থাকতে পারত না বলেও মন্তব্য করেন ট্রাম্প। We've had a very effective relationship. Without us, without the United States, there would be no Israel. Without me, there would be no Israel, because no other president was willing to do what I did.
মধ্যপ্রাচ্য প্রসঙ্গ ছাড়াও এই সময় রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ নিয়েও কথা বলেন প্রেসিডেন্ট। ইউক্রেনের সাথে রাশিয়ার এখন চুক্তি করা উচিত বলেও মন্তব্য করেন তিনি। Look, Russia should make a deal. Russia's lost tremendous amounts of people, and so has Ukraine. একই দিনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথেও বৈঠক করেন প্রেসিডেন্ট ট্রাম্প। বৈঠক শেষে জেলেনস্কি জানান আমেরিকার কাছ থেকে অ্যান্টি ব্যালিস্টিক এয়ার ডিফেন্স সিস্টেম এবং ক্ষেপণাস্ত্র উৎপাদনের লাইসেন্স পাবেন বলে প্রত্যাশা করছেন তিনি। G7 সব নেতা ইউক্রেনের প্রতিরক্ষা জোরদারে সহযোগিতার অঙ্গীকার করেছেন বলেও জানান জেলেনস্কি। হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ইভেন্টে সম্ভাব্য ড্রোন ও স্নাইপার হামলার পরিকল্পনার অভিযোগে 5 জনকে গ্রেপ্তার করেছে এফবিআই। আদালতের নথি অনুযায়ী অভিযুক্তরা ইসরায়েলের প্রতি আমেরিকার সমর্থন এবং জেফ্রি এপস্টিন সংক্রান্ত নথি নিয়ে ক্ষোভ থেকে হামলার পরিকল্পনা করেছিল বলে অভিযোগ করা হয়েছে। তাদের বিরুদ্ধে হামলার ষড়যন্ত্র সহ একাধিক অভিযোগ আনা হয়েছে। এদিকে মঙ্গলবার ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, রাজনৈতিক অঙ্গনে বিদ্বেষপূর্ণ বক্তব্য ও বিভাজনমূলক পরিবেশ দেশে সহিংসতার ঝুঁকি বাড়াচ্ছে। দেশের স্বাধীনতার 250তম বার্ষিকী এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্মদিন উপলক্ষে হোয়াইট হাউসের লনে আয়োজিত ইউএফসি ইভেন্টে ড্রোন ও স্নাইপার হামলার বড় চক্রান্ত নস্যাৎ করে দিয়েছে এফবিআই। এই ঘটনায় এ পর্যন্ত 5 জনকে গ্রেফতার করা হয়েছে। আদালতের নথি অনুযায়ী অভিযুক্তরা সরকার বিরোধী ষড়যন্ত্র বিশ্বাসী এবং কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের নথি নিয়ে ক্ষোভ থেকে হামলার পরিকল্পনা করেছিল। আদালতের নথি অনুযায়ী বিস্ফোরক বোঝাই ড্রোন দিয়ে হোয়াইট হাউসের উত্তর দিকে আঘাত করে দর্শকদের একটি নির্দিষ্ট দিকে ঠেলে দিয়ে সেখানে ওত পেতে থাকা স্নাইপাররা নির্বিচারে গুলি চালাবে। এফবিআই ডিরেক্টর ক্যাশ প্যাটেল জানান, 10 জন হুমকির বিষয়ে প্রথম জানার পর এফবিআই, সিক্রেট সার্ভিস ও স্থানীয় পুলিশের সমন্বিত মাল্টি স্টেট অপারেশনে চক্রান্তটি ভেস্তে দেওয়া হয়। এ প্রসঙ্গে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ফক্স নিউজকে বলেন, বিদ্বেষমূলক রাজনৈতিক বক্তব্যের কারণেই দেশে এ ধরনের সহিংসতার চেষ্টা বাড়ছে। অন্যদিকে ফ্রান্সে G7 সম্মেলনে এই হামলার পরিকল্পনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই খবর আগে জানতেন না উল্লেখ করে ট্রাম্প বলেন, তিনি পুরো ইভেন্টটি উপভোগ করেছেন। এদিকে এক সংবাদ সম্মেলনে নাম না নিলেও প্যাটেলের আগাম তথ্য ফাঁসের তীব্র সমালোচনা করেছেন সিক্রেট সার্ভিসেসের ডেপুটি ডিরেক্টর ম্যাট কুইন। তিনি জানান, তদন্তে নিরাপত্তা বজায় রাখতে এই গোপন অভিযানের তথ্য আগেভাগে প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছিল সিক্রেট সার্ভিস। গোয়েন্দা নজরদারিতে এই নেটওয়ার্ক ট্র্যাক করা সম্ভব হয়েছে বলে জানান সাবেক এফবিআই কর্মকর্তা অ্যান্ড্রু ম্যাকেব। অপারেশন চলমান এবং আইনিভাবে সিলগালা থাকা সত্ত্বেও তা সোশ্যালে প্রকাশ করায় ক্যাশ প্যাটেলের সমালোচনা করেছেন বিশ্লেষক ক্যারল লিওনিক। তিনি বলেন, প্যাটেলের এই আগাম কর্তৃত্ব নেওয়ার প্রবণতা পুরনো। তার মতে, প্যাটেলের এই অতি উৎসাহী প্রচারণার মোহ সরাসরি মাঠ পর্যায়ের তদন্তকে ক্ষতিগ্রস্ত করছে। ইরান চুক্তি নিয়ে এবার মুখোমুখি অবস্থানে দেশের 2 রাজনৈতিক দল। সেনেট ডেমোক্র্যাটদের অভিযোগ, তেহরানের সঙ্গে ট্রাম্প প্রশাসনের সমঝোতা দেশের পররাষ্ট্রনীতির ইতিহাসে অন্যতম বড় ভুল সিদ্ধান্ত। মঙ্গলবার ওয়াশিংটন ডিসিতে সংবাদ সম্মেলনে সেনেট মাইনরিটি লিডার চাক শুমার বলেন, এত গুরুত্বপূর্ণ একটি চুক্তির বিস্তারিত জনগণ ও কংগ্রেসের কাছ থেকে গোপন রাখা উচিত নয়। তবে রিপাবলিকান নেতা জন থুনের দাবি, ট্রাম্পের কঠোর নীতির কারণেই ইরানকে পরমাণু উচ্চাকাঙ্ক্ষা ছাড়ার পথে আসতে হয়েছে। মঙ্গলবার ওয়াশিংটন ডিসিতে আয়োজিত সংবাদ সম্মেলনে সেনেট মাইনরিটি লিডার চাক শুমার বলেন, ট্রাম্প বারবার ইরান যুদ্ধ শেষ হওয়ার মিথ্যা দাবি করে আসছে। 2 দিন আগে প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের সাথে চুক্তির ঘোষণা দিলেও এর বিস্তারিত প্রকাশ না করায় সমালোচনা করেন তিনি জানান, যুদ্ধ বন্ধের লক্ষ্যে নভেম্বরের মতো যুদ্ধ ক্ষমতা সংক্রান্ত প্রস্তাব আনতে যাচ্ছে ডেমোক্রেটরা। শুমার প্রশ্ন তোলেন, 100 দিনের বেশি সময় 13 আমেরিকান সেনা নিহত, শতাধিক আহত এবং বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয়ের পরও আমেরিকা কি অর্জন করেছে। চুক্তির স্বচ্ছতা নিশ্চিত করতে কংগ্রেসের গ্যাং অফ 8-এর কাছে ক্লাসিফাইড ব্রিফিং সহ দ্রুততম সময়ে জনগণের সামনে বিস্তারিত প্রকাশের দাবি জানান তিনি। ডেমোক্র্যাট সেনেটর ব্রায়ান শার্টস বলেন, চুক্তি প্রকাশ পেলে স্পষ্ট হয়ে যাবে যে এটি সবচেয়ে বড় পররাষ্ট্রনীতির ব্যর্থতাগুলোর একটি। তার দাবি, এই যুদ্ধে প্রেসিডেন্ট ট্রাম্পের কোনো লক্ষ্যই অর্জিত হয়নি। সেনেটর ক্রিস মার্ফি বলেন, এই যুদ্ধের কারণে জ্বালানির দাম বৃদ্ধিতে দেশের সাধারণ মানুষ ও কৃষিখাত ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিশ্বে আমেরিকার সুনাম ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি সতর্ক করেন, হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিনিময়ে ইরানের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলে তাদের পারমাণবিক কর্মসূচির নিয়ন্ত্রণে রাখার সব কূটনৈতিক সুবিধা হারাবে আমেরিকা।
অন্যদিকে পাল্টা সংবাদ সম্মেলনে সেনেট মেজরিটি লিডার জনথন ভিন্ন চিত্র তুলে ধরেন। তিনি দাবি করেন, গত 50 বছরে কোনো প্রশাসন ইরানকে নিয়ে যা করতে পারেনি, ট্রাম্প প্রশাসন তা করে দেখিয়েছে। থুন বলেন, ইরান যদি ভবিষ্যতে বিশ্বে নিজেদের জায়গা ধরে রাখতে চায় তাহলে পারমাণবিক কর্মসূচি পুরোপুরি ত্যাগ করতে হবে। ইরানের সঙ্গে সমঝোতা চুক্তির বিষয়বস্তু নিয়ে প্রশ্ন করা হলে বিস্তারিত তথ্য পাওয়ার আগে মন্তব্য করতে অস্বীকৃতি জানান তিনি। হরমুজ প্রণালী পুরোপুরি খুলে যাওয়ার সম্ভাবনা এবং মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমার আশায় বিশ্ব জ্বালানি বাজারে ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। মঙ্গলবার প্রকাশিত ব্লুমবার্গের বিশ্লেষণ অনুযায়ী অপরিশোধিত তেলের দাম বর্তমানে ব্যারেল প্রতি $75 আশপাশে অবস্থান করছে। বিশেষজ্ঞদের মতে শান্তি প্রক্রিয়া স্থায়ী হলে বছরের শেষ নাগাদ তেলের দাম আরও কমে ব্যারেল প্রতি $50 কাছাকাছি নামতে পারে। এদিকে মূল্যস্ফীতির চাপ পুরোপুরি নিয়ন্ত্রণে আসার আগে সুদের হার নিয়ে আগাম সিদ্ধান্তের ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন ইয়েল ইউনিভার্সিটির বাজেট ল্যাবের প্রেসিডেন্ট নাতাশা সার্ন। আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধ পরিস্থিতি কমার ইঙ্গিত এবং সম্ভাব্য সমঝোতার খবরের পর ইতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছে ওয়াল স্ট্রিট। সপ্তাহের শুরু থেকেই নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের প্রধান সূচকগুলোতে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। বাজার বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যে বড় ধরনের ভূরাজনৈতিক ঝুঁকি কমার প্রত্যাশা বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে আস্থা ফিরিয়েছে। এদিকে আমেরিকা ও ইরানের মধ্যে ঘোষিত সমঝোতা আগামী শুক্রবার আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। এরপর শুরু হবে 60 দিনের আলোচনা ও পর্যবেক্ষণ পর্ব। ব্যারন্সের সিনিয়র লেখক লরা সেনাকোলার মতে ফেডারেল রিজার্ভের নতুন চেয়ারম্যান কেভিন ওয়ার্সের প্রথম নীতি নির্ধারণী বৈঠকের আগেই এই সমঝোতা সম্পন্ন হওয়ার সুযোগ তৈরি হওয়ায় সুদের হার কমানোর সম্ভাবনা নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। ব্লুমবার্গের বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যের পরিস্থিতির উন্নতি এবং হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক হওয়ার সম্ভাবনা তেলের বাজারে দ্রুত প্রভাব ফেলেছে। বিশ্লেষক মাইক ম্যাকগ্লোন বলেন, অপরিশোধিত তেলের দাম বর্তমানে ব্যারেল প্রতি $75 কাছাকাছি রয়েছে। তার মতে শান্তি প্রক্রিয়া টেকসই হলে বছরের শেষ নাগাদ তেলের দাম আবারও কমে ব্যারেল প্রতি $50 কাছাকাছি নেমে আসতে পারে। অন্যদিকে ফাইন্যান্সিয়াল টাইমসের কন্ট্রিবিউটিং এডিটর ব্র্যান্ডন গিলি মনে করেন, ইরান সমঝোতার রাজনৈতিক দিক নিয়ে বিতর্ক থাকলেও বিনিয়োগকারীরা মূলত অর্থনৈতিক প্রভাবের দিকেই বেশি নজর দিচ্ছেন। তার মতে শেয়ার বাজারের প্রধান উদ্বেগ ভূরাজনৈতিক ঝুঁকি ও জ্বালানি সরবরাহ, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কূটনৈতিক শর্ত নয়। এদিকে মূল্যস্ফীতি এবং সুদের হার নিয়েও বিতর্ক অব্যাহত রয়েছে। ইয়েল ইউনিভার্সিটির বাজেট ল্যাবের প্রেসিডেন্ট নাতাশা সার্ন বলেন, মূল্যস্ফীতির চাপ এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে বলা যাচ্ছে না। এমন পরিস্থিতিতে দ্রুত সুদের হার কমানোর সিদ্ধান্ত নেওয়ার আগে ফেডারেল রিজার্ভকে সতর্ক থাকতে হবে। তার মতে পূর্বাভাসের চেয়ে অর্থনৈতিক তথ্য উপাত্তের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া উচিত। এদিকে দেশের বৃহত্তম ডেরিভেটিভস মার্কেট অপারেটর সিএমই গ্রুপ এবং কমোডিটি ফিচার্স ট্রেডিং কমিশন বা সিএফটিসির মধ্যে নীতিগত বিতর্ক নতুন করে আলোচনায় এসেছে। সিএমই গ্রুপের প্রধান টেরি ডাফি অভিযোগ করেছেন, সিএফটিসি বিদ্যমান আইনের বাইরে যেয়ে ফিউচার্স চুক্তির সংজ্ঞা পরিবর্তনের চেষ্টা করছে। তবে সিএনবিসিকে দেয়া সাক্ষাৎকারে সিএফটিসি চেয়ারম্যান মাইকেল সেলিক এই অভিযোগ প্রত্যাখ্যান করে একে ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন। প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষিত চুক্তিতে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নেয়ার বিষয়ে কোনো বাস্তবসম্মত পথ নেই বলে দাবি করেছেন সেনেট ইন্টেলিজেন্স কমিটির ভাইস চেয়ার মার্ক ওয়ার্নার। মঙ্গলবার এমএস নাউকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, এই চুক্তি আমেরিকার জন্য কোনো যৌক্তিক সুফল বয়ে আনবে না। অন্যদিকে রিপাবলিকান সেনেটর রিক স্কট বলেন, ইরানের পারমাণবিক অস্ত্র ও ব্যালিস্টিক মিসাইল সক্ষমতাকে পুরোপুরি বন্ধ করা ছাড়া প্রেসিডেন্ট ট্রাম্প কোনো চুক্তিতে রাজি হবেন না বলে মনে করেন তিনি। সেনেট ইন্টেলিজেন্স কমিটির শীর্ষ ডেমোক্রেট মার্ক ওয়ার্নার ইরানের সঙ্গে আমেরিকার চুক্তি নিয়ে গভীর সংশয় প্রকাশ করেছেন। ওয়ার্নার জানান, তিনি কংগ্রেসের গ্যাং অব এইটের সদস্য হওয়া সত্ত্বেও এখনো এই চুক্তির কোনো অনুলিপি দেখেননি। তার মতে এই চুক্তিতে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নেওয়ার বিষয়ে কোনো বাস্তবসম্মত পথ নেই। তাদের ব্যালিস্টিক মিসাইল সক্ষমতার কথা উল্লেখ নেই, এমনকি হরমুজ প্রণালীর সংকটেরও স্থায়ী সমাধান নেই। এছাড়া এই চুক্তির মাধ্যমে ইরান তাদের দেশ পুনর্গঠনে $300 বিলিয়ন পেতে পারে। গণমাধ্যমের এমন খবর নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। ডেমোক্রেটিক সেনেটর এলিজাবেথ ওয়ারেন বলেন, চুক্তির বিস্তারিত এখনো প্রকাশ না করা হলেও এর ভেতরেই আসল জটিলতা লুকিয়ে রয়েছে। ইরানের বিরুদ্ধে ট্রাম্পের সামরিক পদক্ষেপের সমালোচনা করে তিনি বলেন, বোমা হামলার আগে হরমুজ প্রণালী উন্মুক্ত ছিল, ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা কার্যকর ছিল।
ওয়ারেন আরো বলেন, ট্রাম্পের যুদ্ধনীতির কারণে দেশের বিপুল অর্থ অপচয় হয়েছে, আমেরিকান সেনারা প্রাণ হারিয়েছে এবং দেশে জ্বালানি তেল ও সারের দাম আকাশচুম্বী হয়েছে। অন্যদিকে রিপাবলিকান সেনেটর রিক স্কট কিছুটা আশাবাদী হলেও চূড়ান্ত চুক্তিতে কি থাকছে তা দেখার অপেক্ষায় রয়েছেন। তিনি মনে করেন প্রেসিডেন্ট ট্রাম্প এমন কোন চুক্তিতে রাজি হবেন না যা ইরানের পারমাণবিক অস্ত্র, ব্যালিস্টিক মিসাইল ও তাদের সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোকে অর্থায়ন পুরোপুরি বন্ধ করবে না। ইরানের পুনর্গঠনে আমেরিকার অর্থ দেয়া হবে এমনটিও বিশ্বাস করেন না তিনি। সাবেক স্টেট সেক্রেটারি মাইক পম্পেও ইরানকে অর্থনৈতিক ছাড় দেওয়ার বিষয়ে তীব্র সতর্কবার্তা দিয়েছেন। ইরানকে তেল বিক্রির তাৎক্ষণিক সুবিধা দেয়া বা $300 বিলিয়ন পুনর্গঠন তহবিলের সুযোগ দেয়া বড় ভুল হবে বলে মনে করেন তিনি। পম্পেওর মতে এই অর্থ ইরান তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং রাশিয়া ও চায়না থেকে অস্ত্র ক্রয়ে ব্যবহার করবে। সাবেক ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ইরানের বিরুদ্ধে কঠোর সামরিক ব্যবস্থা বজায় রাখার পক্ষে মত দিয়েছেন। তিনি বলেন, ইরানের পরমাণু কর্মসূচি ও ব্যালিস্টিক মিসাইল সম্পূর্ণ নিষ্ক্রিয় না করা পর্যন্ত তাদেরকে বিশ্বাস করা অসম্ভব। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।